ভারতের আমজনতার কথা চিন্তা করে আমাদের দেশ থেকে তাদের দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা ইলিশ পাঠাইছি, কিন্তু বিপরীতে ভারত কি পাঠাচ্ছে আমাদের আমজনতার জন্য? আজকে এই দায়ভারটা আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা ইলিশ পাঠানোর জন্য কথা বলেছেন, তাদের সকলকে নিতে হবে যে কোনো রকম পাত্তা দেওয়া ছাড়া ইলিশ দেওয়ার দিনই একবার ঘোষণা আসছে, উল্টা করে বাংলাদেশিদের লটকাবে। নাম্বার টু, দ্বিতীয়, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনা বাংলাদেশের জনগণের সাথে তাদের মেসেজ। নাম্বার টু, বাংলাদেশকে ভেঙে দুই টুকরা করে দেওয়ার ক্ষমতা রাখে ভারত, জনগণের সাথে কিন্তু এই কাজটা রিলেটেড। আর এখন যেটা করছে, গেল 2 মাস আগেই বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বন্যা দেখেছি আমরা কুমিল্লা জেলা সহ বিভিন্ন জায়গায়। তখন আমাদের সরকারের উপদেষ্টারা বলছিলেন যে ভারতকে অদূর ভবিষ্যতে যদি তারা কখনো তাদের যেই কি বলা হয় যে আপনার কি বলে যে মানে পানির যে বাঁধগুলো আছে, লাইক তিস্তা বা অন্যান্য জায়গায় যে বাঁধগুলো আছে, এগুলো ছাড়তে গেলে আমাদেরকে আগে জানাতে হবে। কিন্তু আপনি দেখেন আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বন্যা হচ্ছে। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে এমনিতেই বেড়ে গেছে তিস্তার পানি। এরই মাঝে আপনার 2 দফায় আজকে গজলডোবা বাদ দিয়ে ভারত পানি ছেড়ে দিয়েছে। পানির পরিমাণ কত? 11,000 কিউসেক পানি, একটা হিউজ পানি। এখন আমাদের বাংলাদেশ কি বলছে যে আমাদের কাছে কি অনুমতি নিছে বা সামহাও আমাদেরকে কোনো মেসেজ দিছে? না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ রিপোর্ট বলছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র বলছে এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারত আমাদেরকে কোনো ওয়ার্নিং দেয় নাই, আর বাংলাদেশ এই সম্পর্কে কিছু জানে না। খবর হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে কোট করে। আমাদের যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী আছেন সর্দার উদয় রায়হান, তিনি বলছেন ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে কোনো অফিসিয়াল কোনো খবর নেই। গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 এবং তারপরে রাত 12:30টায় আরও প্রায় 5,000 কিউসেক পরিমাণ পানি ছাড়া হয়েছে। বাঁধের কিছু কবাট বছরের একটা সময় খোলাই থাকে। তো এখন এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের তিস্তার আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো এখন বন্যা প্লাবিত হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের যে বর্তমান সরকারকে কোন রকম পাত্তা দিচ্ছে, কিসের প্রতিশোধ নিচ্ছে ভারত? ডক্টর ইউনূস সাহেব তিনি জাতিসংঘে গিয়েছেন, সেখানে সারা পৃথিবীর যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের প্রধানরা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, কোলাকুলি করেছেন, আঞ্জা দিচ্ছেন, অনেক কিছু হয়েছে, আমরা ভালো সাহায্য সহযোগিতা পাইছি। কিন্তু আপনি দেখেন ভারত কিন্তু বাংলাদেশের সাথে বৈঠকে বসে নাই। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অপমান ছিল। আর এরপরে যেই বন্যা নিয়ে এত কিছু হয়ে গেল, যে বন্যা নিয়ে এত বক্তব্য আসলো, যে বাঁধগুলো নিয়ে এত ধরনের প্রতিবাদ আসলো, সেই একই বাঁধ বাংলাদেশকে ওয়ার্নিং ছাড়া আবারও ছেড়ে দিচ্ছে ভারত। আর এই যে দায়ভারগুলা এজ এ সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই যাচ্ছে, কারণ ভারতের সাথে এই নতজানু মেন্টালিটি আমরা প্রথম থেকে বলে আসছি। ভারতের জনগণের সাথে আমাদের কোনো ডিস্টারবেন্স নাই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে আমাদের দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন ভারতের 3,000 টন ইলিশ পাঠাইছে, আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নাই, কেন ওইটা ওই দেশের সাধারণ মানুষ খাবে। কিন্তু আমাদের সরকারও বুঝাইছে, এই বুঝটা আমরা মাইনা নিছি, কিন্তু এখন তারা যেই ঘটনাটা ঘটাচ্ছে এইটার ইফেক্ট তো আমার দেশের সাধারণ মানুষ হচ্ছে। এটা নিয়ে আমার সরকার কি করবে? প্রতিবাদ জানাবে। তো যেই মানুষগুলার বাড়িঘর পানিতে চলে যাবে, মানে বসত ভেঙে যাবে, কি পুনর্বাসন করছেন? কুমিল্লা যে এত কিছু হয়েছে, আমার এলাকায় কয়টা পুনর্বাসন হয়েছে সরকারিভাবে? কতটুকু সাহায্য সহযোগিতা গেছে? দেশের মানুষ করছে। ডক্টর ইউনূস সাহেবের সরকারের যারা দায়িত্বশীল উপদেষ্টা আছেন, আমার মনে হয় যে আপনাদের আরেকটু কঠোর মনোভাব হওয়া উচিত। ভারতের খালি ডাইকাইনা প্রতিবাদ না। অবশ্য ভারতেরও দোষ নাই, বিএনপিও বলতেছে আমরা মিশতে চাই, জামাতও মিশতে চাই, সবাই যখন ভারতের তো প্রায়োরিটি দিচ্ছে, ভারত তো এই কাজগুলোই করবে। নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো মানুষ যারা জামায়াত ইসলামের রাজনীতি সম্পর্কে আইডিয়া আছে, তাদের রাজনৈতিক যে কৌশল এটা সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে, তাহলে আপনি বলবেন বাংলাদেশে যে 4টা দল আছে প্রধান, এই দলগুলোর মধ্যে কর্মী বান্ধব বা কর্মীদের জন্য উপকারী রাজনৈতিক দলটা কোনটা? জামায়াত ইসলাম। কারণ তারা তাদের প্রত্যেকটা কর্মীর জন্য যে ব্যবস্থাগুলো করে রাখে। আপনি দল কইরা মামলা খাইছেন, জেলে গেছেন, আপনার পরিবার দল পালবে, এই টাকা কে দিবে আপনিও চিনেন না। তাদের বাইতুল মাল বা একটা ফান্ড আছে যেখান থেকে এই টাকাটা চলে আসে। আপনি তাদের দল করছেন, ভবিষ্যতে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপনার পরিবারের সমস্যা আছে, তারা সমাধান করবে। আপনার চাকরি নাই, আপনার চাকরির ব্যবস্থা করবে, আপনার জন্য সব কিছু করবে। কিন্তু বিপরীতে আমাদের বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসগুলো ছিল না।
তবে এবার এক মাস্টার প্ল্যান করেছেন শেখ হাসিনা। যদিও অনেকটা আপনার কি বলে যে পলিটিক্যাল যদি আমরা কৌশলটা দেখি, এটা জামাতকে অনুকরণ করা হচ্ছে, বাট ভালো জিনিস যাকে অনুকরণ করা হোক আমার কোনো সমস্যা নাই, জিনিসটা দিন শেষে ভালো। এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আর অন্যান্য যে দলগুলো ছিল, এখানে যারা দলীয় নেতাকর্মী আছেন, দলের জন্য মাইর খেয়েছেন, চিকিৎসা আপনার, দলের জন্য জেলে গেছেন, আপনার নেতা কোনো খোঁজ খবর রাখে না, আপনি কোনো বাটে পড়ছেন, আপনার দল থেকে বহিষ্কার, এরকম নানান কর্মকাণ্ড কিন্তু আমাদের যারা দলগুলো আমরা করি আমরা কিন্তু এগুলো দেখছি। কিন্তু ভিন্ন রকম ছিল জামাত। তবে একটু দেরিতে হলেও এই জিনিসটা বুঝতে পেরেছে আওয়ামী লীগ যে না, এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য যে একটা কেয়ামতকালীন সময় চলতেছে, নেতাকর্মীদের মনোবল টিকিয়ে রাখতে হলে, নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে হলে এইটার কোনো বিকল্প ছিল না। উদ্যোগটা সুন্দর, ভবিষ্যতে যদি এগুলা চালু থাকে, ক্ষমতায় থাকতে আর কি, ক্ষমতায় থাকতে যেটা হয়েছে বহুত লিগেল আওয়ামী লীগ যারা ভালো মানুষ তারা দলে পদ পদবি পায় নাই, আইসা বসছে কারা, এই যে এখন সবাই আওয়াজে যারা আওয়ামী লীগ ছিল একটাও নাই মাঠে, একটাও ফেসবুকে পোস্ট টোস্ট করেন আপনি দেখবেন খুঁজেই পাবেন না। কিন্তু দল ক্ষমতায় থাকাকালীন এদের ঠেলায় এলাকার ভিতরে অরিজিনাল আওয়ামী লীগ চিনা গেছে না। যাই হোক, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা কেন করছে, এটার পেছনে লম্বা একটা কি বলে যে ডকুমেন্টারি, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বা নেতারা এ বিষয়ে গণমাধ্যমকে বলেছে 4টা স্টেপে একটা পরিকল্পনা করছে। প্রথমটা হচ্ছে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের তালিকা করা, ইভেন তাদেরকে যারা অবস্থাবান বা সামর্থ্যবান যে আওয়ামী লীগের নেতারা আছেন তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, যারা বিভিন্ন জায়গায় মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সাপোর্ট করার জন্য নেতাদের আহ্বান করেছেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগও তারা তাদের জায়গা থেকে এটা নিয়ে মুভমেন্ট করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং প্রতিষ্ঠানের তালিকা করা, যে কার কার বাড়িঘর ভাঙছে, কার কার প্রতিষ্ঠান নষ্ট হয়েছে সেটারও তালিকা করা। সেই ক্ষেত্রেও অর্থনৈতিক অনুদান সহ আইনি সহযোগিতার ক্ষেত্রেও হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগ একটা ভূমিকা রাখবে। নাম্বার 3, সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করা। এটা খুবই কমন একটা ফ্যাক্ট, যেহেতু এখন পুলিশের প্রতি আওয়ামী লীগের আস্থা নাই। কেন নাই? কারণ এই পুলিশে এতটা অপব্যবহার করা হয়েছে, আর পুলিশের ভেতরও এতটা ক্ষোভ এখন আওয়ামী লীগের প্রতি। আজকে শেখ হাসিনার জন্মদিন পালনের একটা ভিডিও দৃশ্য দেখেছেন, কিভাবে কেক কাটতে গিয়েও ধাওয়ানি খাইছে। সো বোঝাই যাচ্ছে যে সেনাবাহিনীর উপরে আস্থা, পুলিশের উপর আস্থা নাই। আচ্ছা, নাম্বার 4, পাবলিক প্ল্যাটফর্মে পরিচিতি শেয়ার না করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যেন আপনার অবস্থান থেকে পরিচিতি, নিজের বাড়িঘর, ঠিকানা এগুলো যেন শেয়ার না করেন, এই সম্পর্ক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নাম্বার 1 এবং 2 যেটা, এইটা জামাতের অনুকরণ। আপনি দেখেন জামায়াতে ইসলামী তারা দীর্ঘদিন যাবত একটা কি বলে যে অফলাইনে থেকে তারা তাদের রাজনীতিটাকে যেইভাবে গোছাইছে, আমি খুব কাছ থেকে জামাতের রাজনীতি দেখছি। একসময় আমরা বিভিন্ন দলের রাজনীতি যারা করছি সেখান থেকে দেখছি যে তারা কোন সিস্টেমে কাজটা করে। আবু যে বললাম না ভিডিওর প্রথমে, আপনি জামাতের কর্মী হইয়া আপনি যদি একটা মার্ডার করেও জেলে যান, 10 বছরও জেলে থাকেন, পরিবার আপনার খরচ দিবে। আপনারা বের করতে দলীয় আইনজীবী, দলীয় খরচ সবকিছু তৈরি করা হয়। আর তাদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সিস্টেম হচ্ছে, আপনি দলের পদ ব্যবহার করে ব্যক্তিগত জীবনে হোক, প্রশাসনিক জীবনে হোক, ব্যবসাপাতি করে যখন আপনি সেটেলমেন্ট হবেন, দেশে বিদেশে যেখানেই থাকেন, তারা মাসিক একটা টাকা তাদের ফান্ডে জমা দেয়। তাদের কিন্তু এই আস্থাটা আছে যে ফান্ডের টাকা দল মাইরা খাবে না। আমাদের আবার এই জিনিসটাতে একটু আস্থার সংকট আছে। আমরা চিন্তা করি নেতার কাছে যে টাকা রাখবো, এই টাকা নেতা নিলইয়া উড়াই দেয়, মানে ভাইগা যায়, এই মেন্টালিটির ভয়টা কিন্তু আছে। তো যাই হোক, হয়তো বা একদিন এই জিনিসটা হবে না, বাট ভবিষ্যতে এটা বিএনপির জন্য অনুকরণীয়, আমার মনে হয় যে জাতীয় পার্টির জন্য অনুকরণীয়। ভালো জিনিসটা যেই দলই করুক সেটাকে পিক করা উচিত, তাহলে রাজনীতিতে সৌন্দর্য আসবে।